আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার পাশে বসে আছেন চাঁদপুর অ্যাগ্রো রেঞ্জের আব্দুল হাই ভাই। ঈদের পরে আমাদের হাই ভাইয়ের দুটি সাক্ষাৎকার দেখেছেন এবং সেখানে প্রচুর মানুষ আমাদের এই ভিডিও দুটো দেখেছেন। তা আজকে আমরা হাই ভাইয়ের কাছে জানতে চাইবো, হাই ভাই, আমাদের দেশে অনেক ছোট খামারি আছে, অনেক ক্ষুদ্র খামারি আছে, আবার গ্রামে কিছু প্রান্তিক খামারি আছে। জি। মানে যারা আসলে যাদের এবছর কুরবানিতে তারা খুবই খারাপ করছে। হুম। এটা কুরবানি, এছাড়া দেখা যাচ্ছে ডেইরি করছে, তারা কিন্তু খুব খারাপ করছে। তাহলে আমাদের এই প্রান্তিক খামারি, আমাদের এই ক্ষুদ্র খামারি, আমাদের এই ছোট খামারিরা যাদের পুঁজি ধরেন অল্প, যারা সর্বোচ্চ যাদের লিমিট হলো ১টা থেকে ৯টা গরু লালন পালন করা, এরা প্রচুর পরিমাণে লস করছে। আপনি তো এইগুলো গ্রামে-গঞ্জে ঘুরছেন, গবেষণা করছেন। আপনার গবেষণাতে কি বলছে যে এই যে ছোট খামারি বা ক্ষুদ্র খামারি বা প্রান্তিক খামারি যা বলি না কেন, এরা কেন এত লস করছে? বাজিত ভাই, প্রথমত ছোট খামারি যারা প্রান্তিক পর্যায়ে যারা গরু পালে, তাদের লসের পরিমাণটা খুব কম আমার বিবেচনায়। কারণ তারা গৃহস্থলীভাবে ১টা ২টা গরু পালে, সেটা তাদের খুব বেশি লোভও থাকে না, খুব বেশি লালসাও থাকে না। তারা খুব সহজ সরল মানুষ। তারা অল্পতে সন্তুষ্ট। গরুটা বাড়িতে হয়তো ব্যাপারী আসছে, ব্যাপারী যেই দাম বলছে সে একটা হিসাব করছে, আমার কত কিনা কত খরচ, কিছু লাভ হয়েছে, সে কিন্তু বিক্রি করে দিছে। আর ম্যাক্সিমাম ছোট খামারি যারা যারা ১ থেকে ৯টা পর্যন্ত গরু পালে, তাদেরকে আমরা ছোট খামারি বলি। তাদের ভিতরে লসের পরিমাণটা বেশি। আর যারা ১টা ২টা গরু পালে, তারা আলহামদুলিল্লাহ তারা মোটামুটি তাদের জায়গাতে তারা হ্যাপি আছে। তাদের লাভের আশা খুব বেশি করে না, তারা লসও কখনোই তাদের হয় না। ১ থেকে ১০টা গরু যারা পালে বা ৯টা গরু যারা পালে, তাদের ক্ষেত্রে আপনার দেখা যায় যে লসের হারটা বেশি। এবার কোরবানিতে যা হয়েছে আপনি দেখবেন, যারা ১ থেকে ১০টা গরু বা ৯টা গরু, ১০টা গরু, ১৫টা গরু পালছে, তাদের বাড়িতে কিন্তু ব্যাপারী গেছে, ওইখানে তাদেরকে একটা দাম বলছে, তারা কিন্তু ওই দামে গরুগুলো বিক্রি করে নাই। তারা আরও বেশি দাম পাওয়ার আশায় ঢাকা নিয়ে আসছে গরুগুলাকে। তো এইভাবে সমস্ত খামারিরা ঢাকা নিয়ে আসছে গরু। ঢাকা নিয়ে আসার কারণে তার আসতে খরচ আছে, থাকতে খরচ আছে, সব কিছু মিলাইয়া হাটে যেই দামটা বলতেছিল, এর চাইতে বেশি দাম কিন্তু তার বাড়িতে গিয়ে ব্যাপারীরা বলে আসছে, সে কিন্তু তখন বিক্রি করে নেন। এই একটা বিষয় কাজ করে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো, এই ছোট খামারিরা যারা ১ থেকে ১০টা গরু পালন করে, তাদের আবার গরু সিলেকশনে কিছুটা ভুল আছে। তারা বেশিরভাগ এই খামারিরা করে কি, ফিজিয়ান গরু পালে। ফিজিয়ান গরু পালে বেশ বড় করে। একটা ফিজিয়ান গরু ৫০০ কেজি পর্যন্ত নর্মাল খাবারে বড় করা সম্ভব বা বড় হয়। ৫০০ কেজির পরিমাণে, ৫০০ কেজির পরে যাইয়া সে যেই পরিমাণ খাবার খায়, একজন প্রান্তিক খামারি সে কিন্তু খরচ করে লাভের আশায়। কিন্তু অ্যাকচুয়ালি আপনার বর্তমানে একটা ৭০০ কেজি ৮০০ কেজি ফিজিয়ান গরু বা ক্রসবিটের গরুর দাম কিন্তু খামারিকে জানতে হবে, বুঝতে হবে। অবশ্যই, অবশ্যই। একটা সময় ছিল যখন বাংলাদেশে দ্রুত বর্ধনশীল বা বড় গরু বলতেই আমরা ক্রস ফিজিয়ান গরুই বুঝতাম। একসময় গরু, এই গরুগুলো ১০ লাখ ১৫ লাখে বিক্রি হয়েছে। এখন কিন্তু একটা ৭০০ কেজি ৮০০ কেজি ফিজিয়ান গরুর দাম কিন্তু এত নাই। তা আপনাকে বাজার বিবেচনা করে, খরচ বিবেচনা করে আপনাকে গরু সিলেকশন করতে হবে। আপনি যদি খরচ বিবেচনা করে গরু সিলেকশন করে গরু পালতে পারেন, তাহলে আশা করা যায় আপনি লাভ করবেন। আর ছোট খামারিদেরকে আমার পরামর্শ থাকবে, আমার অভিজ্ঞতা আমি শেয়ার করি। তো সেটা হচ্ছে যে, আপনার গ্রামে যেই ব্যাপারী আপনাকে যেই দামটা বলবে, সেখানে যদি আপনার কিছুটা লাভ হয়, ছেড়ে দিবেন। আপনার হাটে, গ্রামের পাশে যে হাটটা আছে, সেই হাটে যদি আপনার নিয়ে যাবেন, সেখানে যদি আপনার সামান্য কিছু লাভ হয়, আপনি গরুটা ছেড়ে দিবেন। কখনোই অতি লাভের আশা করে আপনি শহরে নিয়ে আসবেন না। শহরের পরিবেশের সাথে আপনি অভ্যস্ত না। শহরে কোরবানিতে এক শ্রেণীর মানুষ থাকেই আপনার কম দামে জিনিস কেনার জন্য। তো তাদের সেই প্রক্রিয়াটা আপনি বুঝবেন না। তো আপনাকে সিদ্ধান্ত প্রথমেই নিতে হবে, সঠিক জাত নির্বাচন করতে হবে, এবং আপনার এলাকায় যেই গরুর চাহিদা আছে সেই গরুই আপনি লালন পালন করবেন।
এই কি আর কোনো আছে কিনা আপনার? এটা বেসিক ধরতে পারেন। আসলে অনেকভাবে অনেক আলোচনা করা যায়। আলোচনা করলে আলোচনা অনেক লম্বা হয়। কিন্তু আমার মনে হয় কি, সঠিক জাত নির্বাচন করা এবং মিনিমাম একটা লাভ হইলেই আপনি গরুটা বিক্রি করে দেওয়া, এটা হবে বুদ্ধিমানের কাজ। যদি আপনি এটা করতে পারেন, আশা করা যায় যে আপনি ভালো করবেন। আমি হাইবার সাথে একটু অ্যাড করতে চাই ভাই, যেহেতু হাইবার সাথে অ্যাড হলো কি যে যেহেতু আপনারা খামার করবেন, আপনি কিন্তু আপনার উপজেলা যে প্রাণী সম্পদ দপ্তর আছেন সেই দপ্তরে গিয়ে কিন্তু একটু যোগাযোগ করবেন এবং ওখানে যাই একটু রোগ ব্যাধি সম্পর্কে, পালন সম্পর্কে, তারপরে খাদ্য সম্পর্কে ইত্যাদি সম্পর্কে কিন্তু অনেক ছোট ছোট ট্রেনিং হয়, ট্রেনিংগুলোতে অ্যাটেন্ড করবেন। এবং আমি চাইবো যে উপজেলায় গিয়ে যে আপনি এনলিস্টেড হয়ে যাবেন। এনলিস্টেড হওয়ার তো এই নয় যে আপনি সেখানে গিয়ে ট্রেড লাইসেন্স করতে হবে। জাস্ট গিয়ে উপজেলার যে প্রাণী সম্পদ দপ্তর আছে ওদেরকে যে বলবেন যে স্যার আমি খামার করি, আমার বাড়িতে একবার আসেন, তারা হয়তো আসবে না। তারা যখন আপনাদের এলাকায় আসে তখন তারা আপনার বাড়িতে ভিজিট করে যাবে। তারপরে ওদের সাথে যদি আপনি বারবার যান, ওরা কিন্তু অখুশি হয় না, ওরা খুশি হয়। কারণ সরকারের এই যে যারা অফিসাররা আছেন তারা কিন্তু, আগে একটা সময় ছিল যে অফিসারের সংখ্যা কম ছিল, তখন কিন্তু তারা সব জায়গায় সার্ভিস দিয়ে পারতো না। এখন কিন্তু অফিসারের সংখ্যা বেড়ে গেছে। তারপরে আপনার উপজেলাতে লাইভ স্টক অ্যাসিস্ট্যান্স আছে, তার সংখ্যাও বাড়ছে। মোটামুটি কিন্তু সরকারের এই দপ্তরটা বেশ কাজ করে। আচ্ছা হাই ভাই, আপনি তো মূলত ঘাসের কাটিং বিক্রি করেন, জি। তা আপনার কাছে কি কি কাটিং পাওয়া যাবে এবং সেই কাটিংগুলোর দাম কেমন আছে এবং কাটিংগুলো যদি আমরা একটু দেখতে চাই, পিছনে গেলে কেমন দেখা যাবে? কাটিং দেখা যাবে। আমি দেখেন, আমার কিন্তু আহ, আপনি আমার এখানে বেশ কয়েকবার আসছেন। আমি কিন্তু কাটিং বিক্রির কথা কম বলি। আমার যে খামার সম্পর্কে, গরু সম্পর্কে আমার যে অভিজ্ঞতাটা, সেটা আমি আপনার সাথে শেয়ার করি বা আপনার মাধ্যমে মানুষ যেন জানে, সেটা আমি বেশি বলার চেষ্টা করি। আমি কিন্তু আপনাদেরকে আপনার মাধ্যমে মানুষকে পরামর্শ দিচ্ছি না, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে জি জি জি। শেয়ার করছি। আর আপনি জানবেন যে আমার খামার করার মূল স্লোগানই কিন্তু নিরাপদ খাদ্য সমৃদ্ধ আগামী। জি। তো এই বিষয়ে নিরাপদ খাদ্য সমৃদ্ধ আগামী, এইটাকে সামনে রেখে আমি দেখলাম যে না, ঘাস ছাড়া গরু পালা সম্ভব না, নিরাপদ খাদ্য তৈরি করা সম্ভব না। যার জন্য আমি ঘাসের উপরে জোর দিই। আর ঘাসের কাটিং আমি সেল করি, সেটা এক বিষয়। তা আপনি যদি দেখতে চান আমার কাছে কি কি ঘাসের চলো কাটিং আমরা আছে, একটু দেখে আসি। আমি আপনাকে দেখাইতে জি, পারবো। হ্যাঁ, চলেন আমরা তাহলে। আমরা একটু ঘাসের কাটিং গুলো একটু দেখি, কাটিং এর মানটা আর দেখি। যেহেতু কারণ আপনার শুনেন, ঘাসের আপনি কাটিং এবং কাটিং এর মানের উপরে কিন্তু খামারেরও কিন্তু একটা জিনিস নির্ভর করে হাই ভাই। না, আর একটা বিষয় আছে। আপনি যে বললেন যে খামারিরা, ছোট খামারিরা লস করে বা কিভাবে লাভ করতে পারে। হ্যাঁ ছোট খামারিরা বা বড় খামারিরা, যে কোনো খামারি, ছোট আর নাই আর বড় নাই, হ্যাঁ। তাকে লাভ করতে হলে তাকে ঘাসের উপর ঘাস নির্ভর হইতে চাষ করতে হবে, করতেই ভালো হবে। ঘাস চাষ করতে হবে। ভালো ঘাস চাষ করতে হবে। কোন ভালো ঘাসটা? ঘাস, হুম, ভালো ঘাস, ভালো ঘাস হিসেবে আমি বলবো এক থেকে ভালো ঘাস যদি আমরা 1 2 3 করে লিস্ট করি, যে ভালো ঘাসের লিস্ট করি, তাহলে 1 নম্বরেও জারা ঘাস, 2 নম্বরেও জারা ঘাস, 3 নম্বরেও জারা ঘাস, 4 নম্বরেও জারা ঘাস, 5 নম্বরে যাই আমরা হয়তো এর সাথে আমরা যুক্ত করতে পারবো নেপিয়ার, পাকসুম, তারপরে এই এই যে স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার, অজানা, এইগুলো হলো 1 থেকে 5 এর পরে গিয়ে জি। আপনাকে যে আগে খুঁজতে হবে কোথায় আপনি জারা ঘাসের কাটিং পাবেন। কারণ বাংলাদেশে সব থেকে মানে প্রোডাকশন বেশি হলো জারা ঘাস, আপনার তো দরকার। এবং জারা ঘাস যেহেতু এটার ভিতরে একটু মিষ্টির পরিমাণ বেশি, প্রোটিনের মাত্রা অন্যান্য ঘাসের তুলনায় একটু বেশি। এই যে আপনি একটু কাটিং গুলো একটু দেখান। বাইজিৎ ভাই, আমি ওই যে কথা বলতেছিলেন ছোট খামারিরা লাভ করে, ছোট খামারিরা যদি লাভ করতে হয়, হুম, আপনাকে পর্যাপ্ত পরিমাণে গরুকে ঘাস দিতে হবে। জি। একটা গরু যেই পরিমাণ ঘাস খাইতে পারে, হুম। সেই পরিমাণ ঘাস আপনাকে দিতে হবে গরুকে। আচ্ছা এটা কি কি ঘাস? এটা হলো জারা, জারা ঘাস। এটা কি জারা? হ্যাঁ, ডক্টর জহির ইসলাম সাহেব যে ঘাসটা চায়না থেকে নিয়ে আসছিলেন, সেই ঘাসটাই এটা, জারা। হুম। তো এটা উঁচু জমির একটা ঘাস। যাদের উঁচু জমি আছে, বর্ষায় জমিতে পানি না জমে, হ্যাঁ, বর্ষায় পানি জমে না, এরকম জমি যাদের আছে, তারা আপনার এই জারা ঘাসটা চাষ করবেন। এইভাবে এবং 2 গিট্টু নিবেন, নিয়ে এইভাবে, কিন্তু সবাই কি করে এইভাবে এইভাবে মানে উঁচু রেখে না, এইভাবে ফ্ল্যাট করে লাগে। সমান করে শোয়া দিয়ে উপরে মাটি দিয়ে দিবেন। এবং এই বিষয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে, এই এই খামারেরই ভিডিও আছে, আপনার ভিডিওগুলো দেখবেন যে কিভাবে কি পরিচর্যা এই যে করতে হয়। বাজিদ ভাই, এই যে
জারা ঘাসটা আপনার হুম। সর্বোচ্চ আপনি 45 থেকে 50 দিনে হারভেস্ট করতে পারবেন। হারভেস্ট করতে হবে। হ্যাঁ, আর এই যে একটা ঘাস কাটতেছে, এটা কি ঘাস? এটা হলো স্মার্ট এই নেপিয়ার। যে ছোট ছোট স্মার্ট নেপিয়ার এটা দেখতে হলো পাচ্ছেন। স্মার্ট, এটা উঁচা জমির ঘাস। যাদের উঁচা জমি আছে, জমিতে পানি জমে না, হ্যাঁ, হ্যাঁ, তারা এই ঘাসটা চাষ আচ্ছা, করে। এটা এই এটা কয় গিট্টু থাকছে একসাথে? একসাথে আমরা 3 গিট্টু 4 গিট্টু 5 গিট্টু, এরকম 5-8টা করে গিট্টু থাকতেছে। গিট্টু থাকে। এগুলাতে আপনার ওই গিটগুলি ঘন ঘন হয়, তো এই জন্য সোপটা বড় হয়। বড় হয়। হ্যাঁ। আর এই ঘাসটা কিন্তু ছাগলের এবং দুম্বার জন্য সবচেয়ে উৎকৃষ্ট মানের ঘাস। ছাগল, ভেড়া, গাড়ল, দুম্বা, হুম। তার জন্য কিন্তু স্মার্ট নেপিয়ার। আমরা যদি একটু ক্ষেতের দিকে তাকাই, এটা হলো স্মার্ট নেপিয়ারের। স্মার্ট নেপিয়ার ঘাস দেখবেন যে এই যে কি সুন্দর গাট্টু গুট্টু ছোট ছোট থাকে। একটু। এই যে এখন যে সাইজ আছে, এই সাইজে আপনি ছাগলকে কাইটা খাওয়াইতে পারবেন। এখন এটা 2 ফিটের মতো আছে। হ্যাঁ, হুম। তো আর ওই যে যদি আমরা ক্যামেরা উঁচু করে দেখি, যে লম্বা লম্বা বিশাল ভাবে ঘাসগুলো হয়ে আছে, ওটা হচ্ছে জারা ঘাস। জি। হ্যাঁ, এই যে আমরা দেখছেন যে কত বড় বড় 12 ফিট 14 ফিট, আমরা ডাক্তার জহিরুল ইসলামের ওখানে দেখেছিলাম 18 ফিট 22 ফিট পর্যন্ত এগুলো বড় হয়, এবং এই 22 ফিট পর্যন্ত গরু খাওয়ানো যায়। হ্যাঁ, না পুরোটা না খাওয়ালেও খাওয়ানো যায়। না না, আপনার ঘাসের সর্বোচ্চ প্রোটিন থাকে হচ্ছে গিয়ে আপনার 45 থেকে 60 দিনের ভিতরে। এই সময়টা ভালো। এই সময়টা এই সময় সর্বোচ্চ প্রোটিন থাকে, ওই সময় আপনি এই ঘাসটা খাওয়াবেন। যেমন এই ঘাসটা হলো গিয়ে আপনার জারা ঘাস, এই যেটা দেখেন, এটা হলো জারা। হ্যাঁ, হুম। এই সাইজের ঘাসটা আপনি গরুকে কাইটা খাওয়াই ফেলবেন। এর চাইতে বড় আরো 1 সপ্তাহ আগে এই ঘাসটা গরুকে খাওয়ানোর উপযুক্ত ছিল। হ্যাঁ, এখনো খাওয়াইতে পারেন। তো জি। সর্বোচ্চ আপনি 45 থেকে 60 দিনের ভিতরে জারা ঘাসটা কাইটা খাওয়ালে সর্বোচ্চ প্রোটিন পাওয়া যায়। আচ্ছা, আপনার কাছে এই মুহূর্তে কি কি ঘাসের কাটিং পাবে এবং কিভাবে সংগ্রহ করবে একটু বলেন। আমার কাছে যারা ঘাসের কাটিং আছে, যেটা উঁচা জমির ঘাস, স্মার্ট নেপিয়ার যেটা উঁচা জমির ঘাস, এটা ছাগল, দুম্বা, গরু সব খাইতে পারে। যেমন এই যে এগুলো সব স্মার্ট নেপিয়ার। হ্যাঁ। ঠিক আছে। আর যে সমস্ত এলাকায় বছরের কিছু সময় পানি থাকে হুম। আর কিছু সময় শুকনা থাকে, যে ঘাসগুলি শুকনা তো হয়, পানিতে হয়, সেটা হলো গিয়ে আপনার অজানা হাইব্রিড, জার্মান হোয়াইট। এই দুইটা ঘাসই বাংলাদেশে চলতেছে, এবং এই দুইটা ঘাসের কাটিংও আমার কাছে অ্যাভেলেবেল আছে। যদি কেউ নিতে চায় তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে। আমরা সুন্দরবন কুরিয়ারটা ব্যবহার করি। সুন্দরবন কুরিয়ারে বাংলাদেশের যেই কোনো জায়গায় সুন্দরবনের সার্ভিস আছে, ওই পর্যন্ত আমরা মালটা পৌঁছে দিয়ে থাকি। জি। সেই ক্ষেত্রে আমাদেরকে আপনার মালের অর্ডার দেওয়ার সময় কিছু টাকা অ্যাডভান্স দিতে হয়। অ্যাডভান্স দিলে আমরা যেহেতু কুরিয়ার ভাড়াটা এখান থেকে পে করে পাঠাই, তো আমরা 50% টাকা অ্যাডভান্স নেই। অ্যাডভান্স নিয়ে আমরা মালটা পাঠিয়ে দিই, বাকি টাকা উনি কুরিয়ার অফিসে পেমেন্ট করে দিলেই হয়। জি, আলহামদুলিল্লাহ। আমি প্রতিবেদনটা শুরু করেছিলাম যে ছোট খামারিরা কেন লোকসান করছে, বিশেষ করে ছোট খামারি, প্রান্তিক খামারি বা ক্ষুদ্র খামারিরা। তা আমরা মনে হয় কিছুটা আলোচনা করতে পারলাম যে আপনারা যেই খামার করুন না কেন, ঘাস চাষ করুন আগে। আগে ঘাস চাষ। ছোট খামারিরা আরেকটা ভুল করে, সেটা হলো অতিরিক্ত দানাদারের উপর নির্ভর করে। অতিরিক্ত দানাদারের উপর নির্ভর করা যাবে না, তাহলে আপনার গরুর গ্রোথের সাথে আপনার খরচের সাথে ম্যাচ করবে না। আপনি ঘাস খাওয়ায় গরুর পেট ভরাইয়া দেন 400 কেজির পর্যন্ত বা 450 500 কেজি পর্যন্ত গরুকে তার বডি ওয়েটের 0.5% দানাদার দেন, আর পেট ভরায় ঘাস খাওয়ান। গরু আপনার সুন্দর গরু হবে এবং মানসম্মত মাংস হবে, এবং যেটা আমি বলি, নিরাপদ খাদ্য, নিরাপদ মাংস, নিরাপদ খাদ্য, নিরাপদ মাংস উৎপাদন হবে। জি, আমাদের এই প্রতিবেদনটা এখানে শেষ করছি। আচ্ছা হাই ভাই, আমরা তো আলোচনা করলাম যে 9টা গরুর নিচে, যাদেরকে ছোট খামারি বলি, ক্ষুদ্র খামারি বলি, কিন্তু আমার অনেক মাঝারি খামারি আছে যাদের 40টা 50টা 30টা গরু আছে। জি, ওদের নিয়ে তো কিছু গবেষণা আছে কি আপনার? অ্যাকচুয়ালি বাইজিৎ ভাই, গবেষণা আছে কিনা সেটা বলেন। আপনি হয়তো মানুষের কাছে তুলে ধরেন না, যেটা আমি হয়তো বলি না, যেটা জিনিসটা তুলে ধরেন। আমি কিন্তু গরুর খামার করি, গরু পালি, এবং আমি কিন্তু গরু 12 মাস বিক্রি করি, 12 মাস পালি। আপনি আমার খামারে কখনোই আপনার দেখবেন না যে আমি 1 বছর পালি, 2 বছর পালি, এরকম গরু নাই। আপনি আজকে এসে দেখছেন, 3 মাস পরে এসে দেখবেন যে ওই গরু একটাও নাই, আবার নতুন গরু চলে আসছে। না, আবার এই মাঝারি খামারদের নিয়ে কি কোনো গবেষণা আছে নাকি? না, সেটাই বলতেছি, গবেষণা অবশ্যই আছে, এবং আমার সাথে অনেক খামারিদের সাথে যোগাযোগ হয়। জি, তাহলে আমরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। সামনের পর্বে মাঝারি খামারিরা কেন কুরবানির সময় লোকসান করে, হাই ভাই আমাকে সেইটাই বলতে হবে। ইনশাআল্লাহ, যে এই মাঝারি খামারিরা কুরবানির সময় কেন লোকসানে করে। ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি।
তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী